আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতের 52তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো 3টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnanthehorrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, afnanthehorrorworldbd afnanthehorrorworldmedia@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে, আর তারাও এই ঘটনাগুলো শুনে তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে আগ্রহী হতে পারেন। তাহলে আমরা অনেকটা পথ ইনশাল্লাহ একসাথে পাড়ি দিতে পারবো। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনানস মি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে আপনারা ওই চ্যানেলে চলে যেতে পারবেন। সেখানে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কেননা আমাদের ওই চ্যানেলেও খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা নতুন নতুন হরর সেগমেন্টগুলো নিয়ে আসবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আজকের শনির রাতের 52তম আয়োজনের প্রথম ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম নাসির। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার ভাড়রা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ঘটনাটি উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছেন, আর এই ঘটনাটি ওই এলাকার অনেকেই জানে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম সুমাইয়া। ঘটনাটির সময়কাল 1991 কি 92 সাল, এক্সাক্ট বলা মুশকিল, তবে অনুমান করা হয় এরকম সালই হতে পারে। এই সুমাইয়া উনি খুবই দরিদ্র পরিবারে বেড়ে ওঠা একটি মেয়ে। মা বাবার সংসারে অনেক অভাব অনটন ছিল। বিয়ের পর স্বামীর সংসারেও অভাব অনটন লেগেই আছে। অনেক কষ্ট করে বড় হয়েছেন, স্বামীর সংসারে এসেও কষ্ট করছেন। শুরুর দিকে আসলে আফসোস এটা নিয়ে খুব একটা না থাকলেও আস্তে আস্তে তার আফসোস হতে থাকে। যখন উনি সন্তান সম্ভবা হয়েছেন, তখন অনেক কষ্টে বাড়ির সব কাজ করছেন, একটা সাহায্যকারীও নাই। একটা সাহায্যকারী যদি রাখা যেত তাহলে ওনার অনেক কষ্ট কমে যেত। ওনার স্বামী এটা বুঝতেন, কিন্তু অভাবের সংসার, উনি নিজেই মানুষের বাড়িতে কাজ করেন দিনমজুর হিসাবে, তাহলে কিভাবে আরেকজন কাজের লোক উনি রাখবেন? এটা নিয়ে তার স্বামীর মনেও আক্ষেপ ছিল। সুমাইয়া উনি বাড়ির সব কাজ তো করতেনই, ওনার যখন কাপড় চোপড় ধোবার দরকার হতো তখন বাড়ির কাছাকাছি একটা নদীর ঘাটে গিয়ে উনি কাপড় চোপড় ধুতেন। এটা উনি সবসময় করতেন। তো ওনাদের বাড়ির পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, ওই নদীর একটা বিশেষ জায়গায় অনেক গভীরতা ছিল। সবাই বলতো এই জায়গাটা বেশ গভীর, আর হয়তোবা গভীরতার কারণে এই জায়গার পানিটা অনেক কালো দেখা যেত। সুমাইয়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাঠের পিঁড়িতে বসে কাপড় চোপড় ধুতেন। একদিন হয় কি, উনি ওই জায়গায় বসে কাপড় ধোয়া শুরু করেছেন। বেশ কিছু কাপড় নিয়ে গিয়েছিলেন। ওনার তখন 4 কি 5 মাসের প্রেগনেন্সি চলছিল। এই অবস্থায় উনি কাপড় খাচ্ছেন, কষ্ট হচ্ছিল। যখন প্রায় অর্ধেক কাপড় ধোয়া হয়ে গেছে, তখন ওনার কাছে মনে হচ্ছে, যাহারে এত কষ্ট করতেছি ছোটবেলা থেকে, আমার এই কষ্টের জীবন মনে হয় আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ কত মানুষকে কত কিছু দেয়, আমাকে তো দেয় না। কত মানুষ তো মারাও যায়, আল্লাহ আমাকেও তো দেখে না মনে হয়। এত কষ্ট আর ভালো লাগে না। এই কথাগুলো মনে মনে চিন্তা করতে করতে একটা সময় জোরে জোরেই এই বিষয়টা বলতে থাকেন। হঠাৎ করে সুমাইয়ার
চোখ যায় সামনের দিকে ঝনঝন ঝনঝন শব্দের কারণে। চিন্তা করলেন ঝনঝন শব্দ হঠাৎ করে কোথা থেকে আসে, আর শব্দটা আসছে মনে হচ্ছে নদীর ভেতর থেকে। সামনের দিকে যখন উনি তাকালেন, উনি দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখতে পান যে বেশ লম্বা দেহী একটা অবয়ব, তবে এই অবয়বটা মানুষের মতোই, যার মাথার চুলগুলো ছিল জট পাকানো, লম্বা লম্বা জট। এই মানুষটাও কিন্তু বেশ লম্বা। প্রথমে তো উনি এটাকে মানুষই মনে করেছেন হঠাৎ করে মনে হয় পানির নিচ থেকে ভেসে উঠেছে, কিন্তু না, ওনার ধারণাটা পরবর্তীতে ভুল প্রমাণিত হলো। উনি দেখলেন এই জিনিসটা এত গভীর পানিতে তো এভাবে থাকতে পারে না, আর এই জিনিসটা শরীরে লোহার অসংখ্য শেকলের প্যাচ রয়েছে, আর তার কাঁধ থেকে শেকল ঝুলে পড়েছে, হাত থেকে শেকল ঝুলে পড়েছে। এরকম ভারী শেকল নিয়ে কোনো মানুষ তো পানির মধ্যে ভেসে থাকতে পারে না, তার তো ডুবে যাওয়ার কথা। তাহলে এটা কখনোই মানুষ হতে পারে না। আর এই জিনিসটার চেহারা খুবই অস্বাভাবিক রকমের কালো কুচকুচে, খুব একটা ভয়ঙ্কর না হলেও অস্বাভাবিক রকমের কালো কুচকুচে তার চেহারা, মাথায় লম্বা লম্বা জট, আর সমস্ত শরীর জুড়ে এরকম লোহার শিকল। তার সাথে তার চোখাচোখি হয়েছে 5 থেকে 10 সেকেন্ড। এরপর উনি যে কি করবেন, ওখান থেকে দৌড় দিবেন না কি করবেন এটা তো বুঝতে পারছেন না। একটা সময় মনে হলো এখান থেকে উনি পালিয়ে যাবেন। যখন ঘুরে উনি ওই নদীর পাড়ে ওঠার চেষ্টা করছেন, তখন ঝনঝন ঝনঝন শব্দ আবারও শুরু হয়ে গেল। এবার উনি যেটা দেখতে পেলেন, এটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে গেলেন। উনি দেখলেন ওনার সামনে দিয়ে শেকলের ব্যারিকেড সৃষ্টি হয়ে গেছে। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন লোহার কোনো খুঁটির সাথে শেকল বাঁধা থাকে, মনে হচ্ছে এরকম খুঁটি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, আর এই খুঁটিগুলো মাটি ফুঁড়ে বের হচ্ছে, আর সেগুলোর সাথে শেকল রয়েছে, অর্থাৎ উনি এখান থেকে যেতে পারবেন না। এরপরও উনি হামাগুড়ি দিয়ে উঠতে থাকেন, ওই শেকলের দিকেই আগাতে থাকেন। ওনার কাছে মনে হচ্ছিল এখনই বুঝি কোনো শেকল এসে ওনার পায়ে জড়িয়ে যাবে আর হ্যাঁচকা টানে পানির মধ্যে নিয়ে যাবে তাকে। আল্লাহর অশেষ রহমতে উনি হামাগুড়ি দিয়ে ওই শেকলগুলো পার করেই উনি উপরে উঠে আসেন। এরপর পেছন দিকে তাকিয়ে দেখেন কিছুই নাই। তখন কিন্তু দিনের বেলা, আর সময়টা দুপুর 2-2:30 বাজে। সাধারণত এই সময়গুলোতে গ্রামের পুরুষ সদস্যরা মাঠে থাকে, আর নদীর যেই অংশে উনি ওখানে বসেছিলেন ওখানে ওই সময় লোকজন তেমন ছিল না। দূরে কিছু লোকজন ছিল, তবে তারা এই দৃশ্যটা কেউই দেখতে পায়নি। সুমাইয়া তখন দৌড়ে ওই মানুষগুলোর দিকে যেতে শুরু করেন। সেখানে গিয়ে এই ঘটনাটা যখন সবিস্তরে খুলে বলেন, তখন মানুষজন বুঝতে পারে এই জায়গার পানির রং এত কালো হবার কারণ কি। এই ভয়ঙ্কর শেকল দানব, যার চেহারা কুচকুচে কালো হতে পারে, তার কারণেই এই জায়গার পানির রং এরকম কুচকুচে কালো। এই বিষয়টা যখন চতুর্দিকে জানাজানি হয়ে যায়, তখন গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। কারণ ওই জায়গাতে মানুষজন কম আসা যাওয়া করলেও একদমই যে আসা যাওয়া করে তা কিন্তু না, ওখানে অনেকে গোসলও করে। তবে এই জায়গাটা হঠাৎ করেই এরকম সৃষ্টি হয়েছে। ওই যে নদীটা, এই নদীটা বিভিন্ন সময়ে ভাঙনের মুখোমুখি হয়। সব সময় এরকম ভাঙনের মুখোমুখি হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অতিরিক্ত মাত্রায় গর্ত সৃষ্টি হয়ে যায় বা গভীরতা সৃষ্টি হয়ে যায়। হতে পারে এই কারণেই ওখানে বেশ গভীর হয়ে গিয়েছে, আর ওখানে কোনো এক শেকল দানব এসে আস্তানা কেড়েছে। এটা নিয়ে গ্রামবাসীদের মধ্যে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ল, তারা এটাও চিন্তা করলো ওই জায়গা থেকে যে সরে অন্য জায়গায় গিয়ে মানুষকে আক্রমণ করবে না, এর কোনো নিশ্চয়তা তো নাই। ভালো একজন হুজুরের সাথে তারা পরামর্শ করা শুরু করেন। তখন হুজুর বললেন যে এখানে একটা রুকিয়া করতে হবে। উনি জানিয়েছিলেন যে অনেক পরিমাণে লবণ প্রয়োজন হবে,
কয়েক মণ লবণ ওনার দরকার হবে। তিনি এই লবণগুলো রুকিয়া করে পরে দেন। এরপর নিজেই নদীর যেই জায়গাটাতে অনেক গভীর ছিল, পানির রং কালো ছিল, সেখানে প্রচুর পরিমাণে লবণ ছিটিয়ে দেন। এরপর আশেপাশে বিভিন্ন জায়গায় উনি লবণ ছিটিয়ে দেন। এরপর উনি বলেন, আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ আর বড় ধরনের কোনো সমস্যা হবে না, তবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যখন পূর্ণিমা, অমাবস্যা এই তিথিগুলো থাকে তখন বেশ সতর্কতার সাথে এখানে নামতে হবে। আর একা একা নামা যাবে না, বাচ্চাদেরকে খুব সতর্কতার সাথে এখানে গোসল করতে হবে আগামী বেশ কিছুদিন। তো উনি এটা যখন বলেছেন, সবাই সতর্কতার সাথে সব কাজ করছিলেন। এর মধ্যে 1 বছরের মতো পার হয়ে যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি যেটা ঘটে সেটা হচ্ছে এই সুমাইয়া নামক ভদ্র মহিলার সাথে। উনি তো তখন 5 মাস বা 6 মাসের প্রেগনেন্সি সময়টা পার করছিলেন। এর বেশ কিছুদিন পর ওনার হঠাৎ করেই প্রসব বেদনা ওঠে। গ্রামে যে ধাত্রীরা থাকে, যারা এই কাজগুলোতে সহায়তা করেন, তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। তো যখন ওনার সন্তান ভূমিষ্ঠ হয়, বাইরে তো এই সুমাইয়ার স্বামী ছিল, আরও বেশ কয়েকজন আত্মীয় স্বজন ছিল। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, ওরে বাবারে মারে এটা কিরে, এরকম চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যে কান্নাকাটি করে, এরকম কান্নাকাটির শব্দ না, ওই ঘরের মধ্যে যে মহিলারা ছিলেন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন, এই এটা কিরে, এই বলে দৌড়াতে দৌড়াতে তারা বাইরে বের হয়ে এসেছেন। তাদের এইরকম চিৎকার চেঁচামেচি এবং আচরণে বাইরের সবাই তো বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন, ঘটনাটা কি হয়েছে। তখন বলেন যে সর্বনাশ হয়ে গেছে, এটা তো একটা ভয়ঙ্কর রাক্ষস হয়েছে। রাক্ষস হয়েছে মানে? তখন উপস্থিত সবাই তো বেশ ভীত হয়ে পড়েন, ঘটনাটা কি। তখন মেইন যিনি ধাত্রী ছিলেন, উনি ওই সন্তানটাকে বাইরে নিয়ে আসেন। আর এই সন্তানটাকে দেখার সাথে সাথে সকলেই ভয় পেয়ে যান। সবাই দেখেন এটা আসলে মানুষই না, এর হাতও নাই, পাও নাই, মাথাও নাই, একদম সমান একটা বডি। এটা দেখতে অনেকটা, যদি আমরা লম্বা একটা চকলেটের কথা চিন্তা করি, এইরকম। কপাল যেই জায়গাটা মানুষের থাকে আর কি, ওই জায়গাটাতে 2টো চোখ আছে আর একটা মুখ আছে। মুখটা শুধু একটা টান, বিয়োগ চিহ্ন যেরকম একটা টান, আড়াআড়ি এইরকম একটা টান। চোখগুলো ছোট ছোট। তখন সবাই বুঝতে পারেন এখানে ভয়ঙ্কর কোনো কিছু চলে এসেছে। কেননা এই যে সুমাইয়া, উনি গর্ভকালীন অবস্থায় নদীর ধারে কাপড় কাচতে গিয়ে কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়ের মুখোমুখি হয়েছিলেন মাসখানেক আগে। এইটার প্রভাবে এই সমস্যা হয়নি তো। এদিকে এটা নিয়ে তো আর বেশিক্ষণ দেরিও করা যাচ্ছে না, কোনো হুজুরের কাছে যে গিয়ে পরামর্শ নেবেন এই সময়ও তো নাই। উপস্থিত বেশ কয়েকজন পুরুষ সদস্যরা পরামর্শ দেন, এই জিনিসটা মানুষ হতেই পারে না, এটাকে এখনই মেরে ফেলতে হবে। কিভাবে মেরে ফেলতে হবে? এর মুখের মধ্যে লবণ ঢুকিয়ে দিতে হবে, তাহলে মারা যাবে। ওই সময়ে গ্রামে অনেক সময় দেখা যেত যে অনেক প্রতিবন্ধী বাচ্চা জন্ম নিত। মানুষ বুঝতে পারতো না, এটাকে রাক্ষস মনে করে কিন্তু এভাবে বাচ্চাকে মেরে ফেলতো, মনে করতো যে এটা তো স্বাভাবিক বাচ্চা না। কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন রকম ছিল। যখনই এই লবণ মুখে দিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল, তখনই ঘটল আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই বাচ্চাটা অস্বাভাবিকভাবে লাফালাফি শুরু করে দিল, স্প্রিংয়ের মতো লাফালাফি করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, মনে হচ্ছে এই বাড়ির সীমানাটা ছেড়ে বাইরে চলে যাবার চেষ্টা করছে। তখন পুরুষ সদস্যরা বলল, কোনোভাবেই এটাকে বাইরে যেতে দেওয়া যাবে না, এটা যদি একবার বাইরে চলে যায় তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে, এটাকে আটকাতে হবে। সবাই চারদিকে ঘিরে ধরে ওটাকে আটকাবার চেষ্টা করছেন, কোনোভাবেই আটকাতে পারছেন না। তখন চিন্তা করলেন এটাকে তো আসলে ধরা যাচ্ছে না, ওভাবে স্প্রিংয়ের মতো লাফাচ্ছে, বাইরে চলে যাবার চেষ্টা করছে। কোনো একটা কাপড় এর উপরে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে এটাকে আটকানো সম্ভব হবে।
এই কাজই করা হলো। দ্রুত একটা কাপড় নিয়ে এটার দিকে ছুঁড়ে দেওয়া হলে এইটার নিচে এই জিনিসটা পড়ে যায়। তখন সবাই মিলে ওটার উপরে হামলে পড়েন। কিন্তু এই জিনিসটার শক্তি এতটাই বেশি ছিল, 4-5 জন শক্ত সমর্থ পুরুষকেও হার মানিয়ে দিচ্ছিল। তারাও এটাকে ধরে রাখতে পারছিলেন না। তখন তারা নিশ্চিত হলেন আরো ভালোভাবে যে এইভাবে লাফালাফি করছে আর এটার শরীরে এমন শক্তি, এটা আসলেই একটা রাক্ষস, এটাকে মেরেই ফেলতে হবে। অনেক কষ্টে এটাকে যখন চেপে ধরেছেন তখন চি 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 এক ধরনের শব্দ ওটা থেকে আসতে থাকে। এদিকে লবণ নিয়ে আসা হয়। অনেক কষ্টে ওই কাপড়টার একটা অংশ ছিঁড়ে ফেলা হয়। যেই অংশে ওই মুখটা ছিল, তারা আইডিয়া করেছিলেন ওই অংশটা তারা বের করেন। এরপর অনেক কষ্টে ওইটার মুখের ভেতরে লবণ ঢুকিয়ে দেন। লবণটা কিন্তু সে মুখের মধ্যে নিতে চাচ্ছিল না, এই জন্য মুখের মধ্যে একটা শক্ত কাঠি জাতীয় জিনিস আগে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে মুখটা হা হয়ে থাকে। এরপর লবণ যখন ঢুকিয়ে দেওয়া হয়, আস্তে আস্তে ওই জিনিসটা নিস্তেজ হয়ে পড়ে। তখন সবাই বুঝতে পারে এটা মারা গেছে। যেহেতু একজন মুসলিম পরিবারে বা একটা মুসলিম নারীর গর্ভে এই জিনিসটা ভূমিষ্ঠ হয়েছে, স্বাভাবিকভাবেই এটার একটা অন্ত্যেষ্টিক্রিয়া বা সৎকার তো প্রয়োজন। এই কারণে শরীয়ত অনুযায়ী পরবর্তীতে এটাকে গোসল করিয়ে কাফন দিয়ে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। তো এটা তো ঘটলো এই সুমাইয়া নামক ভদ্র মহিলার সাথে। এরপরে ওখানে আবার নদীতে ভাঙন সৃষ্টি হয়েছে। তখন এই যে গর্তের যে জায়গাটা, এটা আর এরকম ছিল না। নদীর এপার ভাঙে ওপার গড়ে, ওপারে চর পড়েছে। তো এভাবেই এই জিনিসটা একটা সময় স্বাভাবিক হয়ে যায়। এরপরে ওই ধরনের কোনো ভয়ের ঘটনা না ঘটলেও এমনিতে একটি বাচ্চা সেখানে ডুবে মারা গিয়েছিল। আর এই নাসির ভাইয়ের মা এবং তার আর একজন বান্ধবী গোসল করতে গিয়ে এই বাচ্চাটা তাদের পায়ে বেঁধেছিল, এমনটা জানিয়েছেন। তো এরপরে অর্থাৎ এই ঘটনার বেশ অনেক দিন পরে যখন আর এক পাশে চর পড়েছে, এই জায়গার শেপটাই অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওই সময়ের ঘটনা। ওই গ্রামে একজন ব্যক্তি ছিলেন, ওনাকে সবাই গুজা বলতো। এটা আসলে কুজো, এটার সঠিক শব্দ যদি আমরা বলি। অনেকে কুজোকে গুজা বলে, গুজো বলে। ওই ব্যক্তি কুজো হয়ে হাঁটতেন। ওনার কুজো হয়ে হাঁটার পেছনে একটা ঘটনা রয়েছে, সেটি এখন বলবো। এই ব্যক্তি তন্ত্রমন্ত্র, কবিরাজি এগুলো করতেন। একবার নাকি কোনো একটা ছুঁচো উনি ধরেছিলেন। ধরার পর বিশেষ পদ্ধতিতে এটাকে মেরে ফেলেন এবং এটাকে মাটিতে পুঁতে রাখেন। কয়েকদিন পর ছিল অমাবস্যা। ওই অমাবস্যার রাতে উনি ওটাকে মাটি থেকে আবার তোলেন। মাটির নিচে কয়েকদিন থাকার কারণে এটার বডিতে তো পচন ধরেছে। উনি নির্দিষ্ট রিচুয়াল করার জন্য নিয়ম অনুযায়ী নাকি উনি নদীর ঘাটে চলে গিয়েছেন। এরপর ওটাকে পানিতে রেখেছেন। পানিতে রেখে উনি ওটাকে ধুচ্ছেন বা কিছু একটা করছেন আর কি। এমন সময় উনি দেখতে পান পাশ দিয়ে অপরূপা এক সুন্দরী রমণী হেঁটে যাচ্ছে। উনি বুঝতে পারেন এটা মনে হচ্ছে কোনো পরী। উনি বেশ দুষ্টু কিসিমের লোক ছিলেন। উনি চিন্তা করলেন এটাকে এখনই বশীভূত করতে হবে। এই চিন্তা করে উনি ওইটার পিছু নিয়েছেন। পিছু নেবার পর সাহস করে তার হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়েছেন তার দিকে। যখনই এটা করেছেন আর ওই হ্যাঁচকা টানে যখনই ওই পরীটা তার দিকে ঘুরে তাকিয়েছে, তখন দেখা গেল ওই পরীটা প্রচণ্ড রাগান্বিত অবস্থায় তার দিকে তাকিয়েছে। আর তখন কি করেছে, এক হাত দিয়ে তার গলা ধরেছে, আর এক হাত দিয়ে তার 2 পা ধরে ধনুকের মতো বাঁকা করে দিয়েছে। ওই যে বাঁকা করে দিল, উনি আর সহজে সোজা হতে পারেননি। এরপর থেকে নাকি উনি এরকম গুজো বা কুজো হয়েই সবসময় হাঁটাচলা করতেন। পরী তাকে এভাবে কুজো করে দিয়েছিল। অনেক কষ্টে হাঁটাচলা করতেন এভাবেই কুজো হয়ে, আর সোজা হতে পারেননি কখনো। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে অদ্ভুত রকমের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকব। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আজকের শনির রাতের 52তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।
আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনি রাতের 52তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম ফাহাদ। উনি মূলত পুরান ঢাকার বাসিন্দা হলেও অফিসের কাছাকাছি বাসা নেবার কারণে উনি ঢাকার মোহাম্মদপুরেই এখন রয়েছেন পরিবার নিয়ে। উনি একটি রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছেন। ওনার সাথেই মূলত এই ঘটনাটি ঘটেছিল 2018 সালে। উনি ওই সময় বাংলাদেশের অন্য আরেকটি রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন, যেটার কারখানা অর্থাৎ যেখান থেকে ওষুধ তৈরি হতো এই কারখানাটা ছিল সাভারের গ্যান্ডা এরিয়াতে। সঙ্গত কারণে আমরা সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির নামটি বলছি না। উনি সেখানে কোয়ালিটি সেকশনে দায়িত্ব পালন করতেন। ওষুধ তৈরির ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। প্যাকেজিং, তারপরে ম্যানুফ্যাকচারিং, এই জায়গাগুলোতে যারা কাজ করেন তাদেরকে কিন্তু বিশেষ ধরনের পোশাক পরে কাজ করতে হয়। গাউন পরে কাজ করতে হয়, অ্যাপ্রন পরে কাজ করতে হয়, মাস্ক লাগিয়ে কাজ করতে হয়, হাতে হ্যান্ড গ্লোভস পরে, মানে অনেক ধরনের জিনিস পরে কাজ করতে হয়। বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিংয়ে আবার দায়িত্ব পালন করেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো কঠোরভাবে মেনটেন করতে হয়। তারা আবার এই জিনিসগুলো ঠিকঠাক মতো পালন করছেন কিনা এটা দেখার জন্য কিন্তু আলাদা ইন্সপেক্টর রয়েছে। যেমন এই যে ফাহাদ ভাই, উনিও এই দায়িত্ব পালন করতেন যে ওই জায়গাগুলোতে যারা কাজ করছেন তারা ঠিকঠাক মতো এই সেফটি বিষয়গুলো মেনটেন করছেন কিনা। কেননা ম্যানুফ্যাকচারিংয়ে তো ওষুধ তৈরি হয়, এখানে বিভিন্ন ধরনের পাউডার, বিভিন্ন ধরনের কেমিক্যালগুলো ইউজ হয়। যদি কোনো মানুষ উনি স্বাভাবিক ড্রেস পরে কোনো প্রোটেকশন না নিয়ে সেখানে ঢুকে যান, তার শরীর থেকে কিন্তু বিভিন্ন জীবাণু ওই ওষুধে কিন্তু অদৃশ্যভাবে মিশে যেতে পারে, যেটা কিন্তু ভয়াবহ রকমের বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। তাছাড়া আরও অনেক কঠোর নিয়মকানুন তো রয়েছেই ওষুধ তৈরির ক্ষেত্রে। আন্তর্জাতিক কিছু নিয়মকানুন রয়েছে, তাছাড়া আমাদের দেশেরও তো কিছু নিয়মকানুন রয়েছে। এই জন্য সেখানে কিন্তু অনেক নিয়মকানুন মেনে কাজ করতে হয়। এতগুলো কথা কেন বলছি, কেননা এই ঘটনার সাথে এই বিষয়গুলো রিলেটেড। তো এই যে ফাহাদ ভাই, উনি যেই অফিস রুমটাতে বসতেন সেটা কিন্তু এই প্যাকেজিং এবং ম্যানুফ্যাকচারিং যেই সেকশনটা, এই সেকশনটার কাছাকাছি, যাতে করে ওখান থেকে সব কিছু পর্যবেক্ষণ করা যায়। এই ম্যানুফ্যাকচারিং সেকশনে একজন কাজ করতেন যিনি বয়স এবং চাকরিতে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রেও বেশ জুনিয়র একজন কলিগ, তার নাম হচ্ছে রাকিব। তার সাথে সম্পর্ক বেশ ভালোই ছিল। তো ওনাদের যে ওয়াশরুমটা ছিল সেটা কিন্তু এই প্যাকেজিং এবং ম্যানুফ্যাকচারিং এই সেকশনটার নিচ তলায়। কেননা এই ফ্লোরে ওয়াশরুম রাখাটা এটা আসলে হাইজিন ইস্যু, যার কারণে নিচের তলাতে ওয়াশরুম ছিল। ওখানে দুটো ওয়াশরুম ছিল, একটা রুম এমনিতে তালাবদ্ধ করে রাখা হতো, অর্থাৎ একটা ওয়াশরুম তালাবদ্ধ করে রাখা হতো, অন্য ওয়াশরুমটা খোলা রাখা হতো ব্যবহার করার জন্য। যদি প্যাকেজিং সেকশন থেকে কেউ ওই ওয়াশরুম ব্যবহার করতে যেত তাহলে তার যেই ড্রেসগুলো, এই ড্রেসগুলো কিন্তু খুলে আলাদা একটা জায়গায় রেখে তারপরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার সেই ড্রেস পরে তাকে প্যাকেজিং রুমে যেতে হতো। আর ম্যানুফ্যাকচারিং সেকশন যেটা, ম্যানুফ্যাকচারিং রুম যেটা, যেখানে ওষুধ মেইনলি তৈরি হয়, সেখানকার কেউ যদি ওয়াশরুমে যেতে হতো তাদের ক্ষেত্রে বিষয়টা একটু জটিল। কেননা তাদেরকে আরও বেশি পোশাক পরতে হতো আলাদা করে, সেগুলো খুলে বিশেষ জায়গায় রাখা, এরপর আবার নিজস্ব ড্রেস পরে বাইরে বের হওয়া, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আবার সেই ড্রেস চেঞ্জ করে স্পেশাল ড্রেস পরে তারপর আবার ওই রুমে ঢোকা, এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপারও বটে। তো এই যে রাকিব, যার কথা আমরা বললাম, তার ওয়াশরুমে যাবার দরকার হলে সে আবার এই ফাহাদ ভাইকে ডেকে নিয়ে যেত। কেননা এই রাকিব ছিল খুবই ভীতু প্রকৃতির, আর ফাহাদ ভাই একটু সাহসী প্রকৃতির। এই জন্য এই রাকিব ফাহাদ ভাইকে ডেকে নিয়ে যেতেন, একা একা যেতেন না। রাতের বেলা তো লোকজন এমনিতেই কম থাকে, আর দ্বিতীয় তলাতে যেখানে ওয়াশরুম সেখানে লোকজন খুবই কম থাকে। ওয়াশরুমে যাবার দরকার ছাড়া লোকজন খুব একটা ওইদিকে যায়ও না। এই কারণে
সে কি করতো, এই ফাহাদ ভাইকে ডেকে নিয়ে যেত। তো ওনাকে ডাক দিয়েছে প্রথমে যে ভাই আমি ওয়াশরুমে গেলাম, কিন্তু সেই সাথে আরও একটি বিষয়ও বলেছে যে আমি গেলাম আপনি আসেন। বিষয়টা আবার ফাহাদ ভাই চিন্তা করছেন কি ব্যাপার, ও তো সবসময় আমাকে সাথে নিয়েই যায়। তো ফাহাদ ভাই বললেন যে ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি, আমার হাতে একটু কাজ আছে, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে আমি নিচে আসতেছি। এই যে রাকিব, সে কিন্তু ফাহাদ ভাইয়ের জন্য কিন্তু আর দাঁড়িয়ে থাকলো না, সে কিন্তু চলে গেল। নর্মালি কিন্তু সে কখনো যেত না। বিষয়টা ফাহাদ ভাই স্বাভাবিকভাবেই নিয়েছেন। এরপর কি হলো, উনি তো কাজ করতে করতে যখন উনি বাইরে বের হবেন, নিচে তো রাকিব আছে, ওয়াশরুমে গিয়েছে, সে তো আবার ভয় পেতে পারে। ওই সময় দেখলেন রাকিব নিচতলা থেকে এসে সোজা ম্যানুফ্যাকচারিংয়ের যে রুমটা, এই রুমে ঢুকে যাচ্ছে কোনো ধরনের বিশেষ ড্রেস পরা ছাড়াই। উনি তো অবাক যে ম্যানুফ্যাকচারিং রুমে রাকিব ঢুকছে, অথচ সে তার প্রোটেকশনের জন্য, এই রুমের প্রোটেকশনের জন্য কোনো ধরনের ড্রেস পরছে না, সোজা হন করে হেঁটে চলে যাচ্ছে। এটা কেমন কথা? এই ম্যানুফ্যাকচারিং রুম যেটা, ওই করিডোর দিয়ে হাঁটতে গেলে একটা জায়গায় একটু অন্ধকারের মতো পড়ে। উনি দূর থেকে বলছে এই রাকিব কি ব্যাপার, তুমি তোমার ড্রেস পরলা না, ড্রেস না পরে ম্যানুফ্যাকচারিং রুমে চলে যাচ্ছ, এটা তো ঠিক না। এই কথার কোনো ভ্রুক্ষেপই করলো না রাকিব, সে সোজা ওই রুমের মধ্যে ঢুকে গেল। তখন এই যে ফাহাদ ভাই বেশ মনক্ষুণ্ণ হলেন, কারণ রাকিব একটা দায়িত্বশীল ছেলে, কখনো তো এরকম করে না। আর এই সেকশনগুলোতে আসলে যারা দায়িত্ব পালন করেন তারা কেউই এরকম ভুল করে না। তারপরও ভুল হতেই পারে, কিন্তু তাকে বলার পরও সে একবারও পেছন দিকে তাকালো না, হনহন করে হেঁটে চলে গেল। এটা কি ধরনের কথা? যেহেতু ফাহাদ ভাইও ওয়াশরুমে যাবেন চিন্তা করেছেন, উনি এই বিষয়টা পরবর্তীতে এই রাকিবের সাথে আলোচনা করবেন, প্রয়োজনে অথরিটিকে জানাবেন, এরকম চিন্তা করে উনি নিচে ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুমে যাওয়ার পর উনি তো জানেন যে একটা ওয়াশরুম তালাবদ্ধ থাকে, অন্য রুমটা খোলা, অর্থাৎ অন্য ওয়াশরুমটা খোলা। উনি তো জানেন যে এইখানে আর কেউ নাই, মাত্রই তো রাকিব আসলো, এখানে তো আর কারো যাবার কথা না, আর কেউ গেলে তার সামনে দিয়েই যেত। উনি হাত দিয়ে দরজাটাতে ধাক্কা দিয়েছেন। ধাক্কা দেওয়ার পর উনি দেখেন যে দরজাটা ভেতর থেকে লক করা। তো উনি এবার বাইরে থেকে বলছেন যে এই ভিতরে কে? তখন ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসে, ও ভাই আমি রাকিব। এই কথা শোনার সাথে সাথে ফাহাদ ভাই তো চমকে ওঠেন, রাকিব মানে? রাকিব না আমার সামনে দিয়েই হনহন করে ম্যানুফ্যাকচারিং রুমের দিকে চলে গেল। তখন উনি বললেন যে রাকিব তুমি উপরে যাও নাই? তো সে ওয়াশরুমের ভিতর থেকে বলছে না ভাই আমি তো উপরে যাই নাই, আমি তো আসলাম, আপনি আসবেন, আপনি তো বললেন, আমার আরও একটু সময় লাগবে। এরপর রাকিব স্বাভাবিকভাবেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বের হয়। বের হওয়ার পর রাকিব বলে যে কী ব্যাপার ভাই, আপনাকে একটু উদ্বিগ্ন দেখাচ্ছে, কোনো সমস্যা? ফাহাদ ভাই বলেন না কোনো সমস্যা না, তুমি দাঁড়াও আমি একটু ফ্রেশ হয়ে আসি। তো ফাহাদ ভাই ফ্রেশ হয়ে আসছেন, এসে দেখেন রাকিব তার জন্য বাইরে অপেক্ষা করছে। এরপর রাকিবের সাথে কথা বলতে বলতেই ম্যানুফ্যাকচারিং রুমের দিকে গেলেন। উনি চিন্তা করলেন যে আসলে এই রাকিব যদি আসল রাকিব হয়ে থাকে, তাহলে আগে যে রাকিবটা গিয়েছে এটা তো নকল, আর আগের রাকিব যদি আসল রাকিব হয়ে থাকে তাহলে এটা নকল। উনি সাহস করে পরীক্ষা করার জন্য ওই ম্যানুফ্যাকচারিং রুমের কাজ পর্যন্ত গিয়েছেন। উনি পরবর্তীতে বুঝতে পারলেন ভেতরে আসলে রাকিব নাই, এটাই আসল রাকিব। রাকিব ওই পর্যন্ত এসে তার যে ড্রেসগুলো রয়েছে সেই ড্রেসগুলো পরার পর সে কিন্তু দিব্যি ম্যানুফ্যাকচারিং রুমের মধ্যে চলে যায়। এই বিষয়টা কিন্তু তখন রাকিবকে উনি বলেন নাই। এরপর উনি চিন্তা করলেন যে এই যে ঘটনাটা ঘটলো এর পেছনে কারণ কি হতে পারে। এমনিতেই রাতের বেলা এটা তো হতেই পারে, কিন্তু এমনটা না যে এই যে ফাহাদ ভাই উনি একা এখানে, তা তো না। এরপর ফাহাদ ভাই উনি অ্যানালাইসিস করার পর জানতে পারলেন যে এই যে কারখানাটা, যেই কারখানাটা তৈরি হয়েছে এমন একটা জায়গার উপরে, এই জায়গায় নাকি একটা সময় শ্মশান ছিল, সেই জায়গার উপরেই এই কারখানাটা তৈরি করা হয়েছে, যার কারণে এই ধরনের ভয়ের ঘটনার মুখোমুখি উনি হয়েছেন। এখন তো আর উনি ওই প্রতিষ্ঠানে চাকরি করেন না, অন্য আর একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রয়েছেন।
তো এটা নিয়ে উনি আসলে খুব বেশি লোকের সাথে আলোচনা করেননি, কেননা এটা নিয়ে আলোচনা করলে সেখানে এক ধরনের একটা অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই জন্য উনি এটা নিয়ে খুব বেশি আর আলোচনা করেন নাই, মানুষও ভয় পেতে পারে, বিষয়টা উনি চেপে গিয়েছিলেন। তো উনি আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ফাহাদ ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডের তৃতীয় যে ঘটনাটা, এটাও কিন্তু ফাহাদ ভাইয়ের পাঠানোরই। ওনার পাঠানো তৃতীয় ঘটনা এখন শেয়ার করব। এই তৃতীয় ঘটনার মাধ্যম দিয়ে আমাদের এবারের শনি রাতের 52তম আয়োজনের সমাপ্তি ঘটবে। চলুন চলে যাব ফাহাদ ভাইয়ের পাঠানো তৃতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনি রাতের 52তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। আজকের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি তাদের জন্য বলছি, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে। এই দুটো লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে সেখানে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। চলুন শুরু করি আজকের এপিসোডের শেষ ঘটনা। এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন ফাহাদ ভাই। উনি পেশায় একজন ফার্মাসিস্ট। নতুন নতুন ড্রাগ মার্কেটে নিয়ে আসা, সেটা নিয়ে বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা, নতুন নতুন ড্রাগ তৈরি করা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলোই উনি করে থাকেন। উনি বর্তমানে যেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রয়েছেন, এটার মেইন যেই জায়গাটা, এটা কিন্তু টঙ্গীতে। তো ঘটনাটি মূলত ঘটেছিল ওনার মোহাম্মদপুরের বাসায় 2023 সালের দিকে। 2023 সালে ওনার ওয়াইফের ফাইনাল পরীক্ষা শেষ হবার পর তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন কয়েকদিন বেরিয়ে আসার জন্য। তার বাবার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। যেহেতু ওনার ওয়াইফ তার বাবার বাড়িতে গিয়েছেন, ওনার মা আর উনি বাড়িতে। ওনার মা আবার খুব ভয় পান। রাতের বেলা এই ফাহাদ ভাই রুমে শুয়ে আছেন, ওনার মা এসে বলছেন যে বাবারে আমি তোর সাথে ঘুমাবো, আমার খুব ভয় করছে। উনি তখন এই ফাহাদ ভাইয়ের বিছানার এক পাশে শুয়ে পড়েন। অল্প সময়ের মধ্যে উনি ঘুমিয়েও যান। ফাহাদ ভাই তখন কি করছেন, মোবাইলে উনি আপনাদের হরর ওয়ার্ল্ডের একটি এপিসোড শুনছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন। হেডফোন লাগিয়ে শুনছিলেন, কেননা ওনার মা তো পাশে ঘুমাচ্ছে, তার ঘুমের অসুবিধা হতে পারে এই চিন্তা করে। তো উনি শুনছেন, এক্স্যাক্ট কোন এপিসোড শুনছেন ওনার অবশ্য মনে নাই, মানে ওই সময় কোনটা শুনছিলেন। শুনতে শুনতে হঠাৎ করে একটা শব্দ পান। ওনার কিন্তু এক কানে হেডফোন ছিল, আর এক কান ফাঁকা ছিল। ধুপ করে একটা শব্দ উনি শুনতে পান। মনে হলো ড্রয়িং রুমে ধপাস করে কিছু একটা পড়েছে, ওইটারই একটা আওয়াজ। অনেক সময় ফ্লোরের উপরে যদি কেউ লাফ দিয়ে পড়ে তখন এক ধরনের আওয়াজ হয়, এইরকম একটা আওয়াজ। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কি আওয়াজ হলো। উনি আবার ভেবেছেন হয়তোবা এই যে আপনাদের হরর ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে যে আমরা ঘটনা যখন বলি তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকে কোনো একটা আওয়াজ হতে পারে, এরকম কোনো কিছু হয়তোবা। কিন্তু না, উনি একটা ভিন্ন কিছু দেখলেন। উনি কিন্তু কাত হয়ে শুয়েছিলেন, তো ওই রুমের দরজাটা কিন্তু কিছুটা ফাঁকা ছিল। ওই ফাঁকা জায়গা দিয়ে ড্রয়িং রুম দেখা যায়। উনি দেখলেন ড্রয়িং রুমে একটা ছায়া। এই ছায়াটা কেমন, কালো মেঘের মতো একটা মানুষের অবয়ব। এই ছায়াটা ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করতে করতে দেখলো যখন দরজাটা খোলা, ওই দরজার দিকে চলে আসলো। অনায়াসেই দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে ওই রুমের বিভিন্ন জায়গায়, যেখানে আলমারি রয়েছে সেখানে গেল, তারপরে টেলিভিশন লাগানো আছে সেখানে গেল। এরপর সে মনে হয় বুঝতে পারলো যে তাকে কেউ দেখছে। এই যে ফাহাদ ভাই, উনি যখনই ড্রয়িং রুমে ওই অভাবটাকে দেখেছেন, সাথে সাথে কিন্তু ওনার শরীর ফ্রিজ হয়ে গিয়েছে। উনি নড়াচড়া করতে পারছেন না। উনি কিন্তু ঘুমিয়ে নাই, উনি কিন্তু সজাগ, কিন্তু
উনি ওনার শরীর নাড়াচাড়া করতে পারছেন না। উনি বিভিন্ন ঘটনায় শুনেছিলেন যে এই ধরনের ঘটনা যখন ঘটে, এই ধরনের অভাব যখন কাছে আসে, মানুষের শরীরটা কিন্তু অনেকটাই অবশ হয়ে যায়। ওনার এক কানে কিন্তু আফটার দ্য ওয়ার্ল্ডের ঘটনা বাজছে, কিন্তু সেই দিকে তখন ওনার আর মনোযোগ নেই। ওনার মনোযোগ হচ্ছে এই অবয়বটা কি করে এই দিকে। হঠাৎ করে মনে হলো ওই অবয়বটা বুঝতে পেরেছে তাকে কেউ দেখছে। তখন ওই অবয়বটা হেঁটে হেঁটে ওনার কাছে চলে আসলো। কাছে এসে শরীরটাকে ঝুঁকিয়ে তার মাথাটা একদম তার মাথার কাছে নিয়ে আসলো। মধ্যবর্তী দূরত্ব ছিল 1 ফুটের মতো, এমনটাই জানিয়েছেন ফাহাদ ভাই। এদিকে ফাহাদ ভাইও কিন্তু চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। রুমের মধ্যে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার, এটা বলা যাবে না, কেননা এই রুমের যে বারান্দা, সেই বারান্দা দিয়ে আলো আসছিল, যদিও বা সেখানে পর্দা টানানো আছে। এছাড়া ড্রয়িং রুমে ডিম লাইট জ্বলছিল, সুতরাং রুমের মধ্যে কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছিল না। উনি ওই আবছা আলোতে সব কিছু দেখতে পাচ্ছেন। ওই অবয়বটা মাথা ঝুঁকিয়ে তার কাছে নিয়ে আসলো। এদিকে উনি তো নড়াচড়া করতে পারছেন না, চিৎকার দিবেন সেটাও পারছেন না। একটা সময় মনে হলো এই অবয়বটা যদি তাকে আক্রমণ করে, এখন উনি কী করবেন? যে কোনোভাবে আল্লাহর নাম নিয়ে শরীরের শক্তি সঞ্চয় করে তাকেও তিনি আক্রমণ করবেন। উনি কিন্তু এবার মনে মনে যত দোয়া দুরুদ জানেন সেগুলো পড়ছেন। বেশ কিছুক্ষণ বলতে 1 মিনিটের মতো সময় হবে হয়তো, কিন্তু এই 1 মিনিট সময়টাও ফাহাদ ভাইয়ের কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছিল। ওই অবয়বটা একভাবে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু ওই অবয়বটার কোনো চোখ মুখ এটা বোঝা যাচ্ছে না। তবে মানুষের মতো একটা মাথা রয়েছে এটা বোঝা যাচ্ছে, হাত পা রয়েছে এটা বোঝা যাচ্ছে। এরপর কি করলো, সে সরে গিয়ে ওই খাটের পায়ের সাইড দিয়ে ঘুরে ফাহাদ ভাইয়ের মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে গিয়েও সে ঝুঁকে পড়ে তাকে দেখছে। মনে হচ্ছে সে বোঝার চেষ্টা করছে উনিও জেগে আছেন কিনা। এদিকে ফাহাদ ভাই তো চিন্তা করছেন যে সর্বনাশ, এখন তার মায়ের কাছে গেছে। মা তো এমনিতেই ভয় পায়, এখন যদি কোনো কারণে চোখ খুলে দেখে এরকম ভয়ঙ্কর কিছু, তাহলে না জানি কি একটা ঘটনা ঘটবে। তবে ওই অবয়বটা মাত্র কয়েক সেকেন্ড তার দিকে ঝুঁকে থেকে সে কি করলো, ওখান থেকে সরে বারান্দার দিকে চলে গেল। বারান্দার দিকে যাওয়ার পর সে হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। এরপর গিয়ে ওনার শরীরে উনি শক্তি ফেরত পান। এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু উনি ওনার মাকে ঘুণাক্ষরেও জানতে দেন নাই, কারণ উনি এমনিতেই ভীষণ রকমের ভয় পান রাতের বেলা। এরপর যদি উনি এই ঘটনাটি জানেন, তাহলে অনেক তুচ্ছ কারণেও বড় ধরনের ভয় উনি পেতে পারেন, যেটা হয়তোবা ভয়ের কোনো ঘটনাই না, কিন্তু উনি ভয় পেতে পারেন। এই জন্য উনি কিন্তু বিষয়টা বলেন নাই। এই ঘটনাটা উনি ওনার ওয়াইফের সাথে শেয়ার করেছিলেন। তো ঘটনাটা 2023 সালে ঘটেছিল। এরপরে বেশ কয়েক বছর কিন্তু কেটে যায়। এরপরে ঘটে আরো একটি ঘটনা। এই ঘটনাটি মাসখানেক আগে ঘটেছিল। তো এই যে ফাহাদ ভাই, উনি কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, কেননা অনেক সকালবেলা ওনাকে উঠতে হয়। 6টার দিকে, অর্থাৎ ভোর 6টার দিকে ওনাদের অফিসের গাড়ি চলে আসে ওনার বাসার কাছে। তারপর সেই গাড়িতে করে ওনাকে টঙ্গী যেতে হয়। তাড়াতাড়ি করে না ঘুমালে তো উনি আর সকাল সকাল যেতে পারবেন না। এই জন্য উনি তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন, শুয়েও পড়েছেন, বেশ খানিকটা ঘুমিয়েছেন। এরপর বেশ কিছুক্ষণ ঘুমানোর পর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি দেখেন যে ওনার পাশে ওনার ওয়াইফ নাই। উনি বুঝতে পারেন যে ওনার ওয়াইফ ওয়াশরুমে গিয়েছে। তখন হঠাৎ করে সেই অবয়বটাকে উনি আবার দেখতে পান। উনি দেখতে পান ওনার রুমের মধ্যে ওই অবয়বটা প্রবেশ করেছে, বারান্দার সাইড দিয়ে ঢুকেছে। ঢোকার পর ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করে চলে গেল ওই ড্রয়িং রুমের দিকে। ওই সময় কিন্তু ওনার শরীরটা একদম ফ্রিজ হয়ে গিয়েছিল, একদম অবশ হয়ে গিয়েছিল। কোনোভাবেই উনি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারেন নাই। এর অল্প সময় পরেই ওনার ওয়াইফ রুমে ঢোকে। এরপর উনি আবার শরীরের শক্তি ফেরত পান। উনি তখন বলেন, আচ্ছা তুমি কি মাত্র রুমের মধ্যে হাঁটাহাঁটি করেছিলা, বারান্দা থেকে এই পাশে গিয়েছিলা, ড্রয়িং রুমে গিয়েছিলা? তখন ওনার ওয়াইফ বলেন, না তো, আমি তো
ওয়াশরুমে গিয়েছিলাম, এরপরে যে মাত্র রুমে আসলাম। তখন উনি বলেন যে সেই অবয়বটা একটু আগে আবার এসেছিল। এটা শুনে ওনার ওয়াইফ তো বেশ আতঙ্কিত হয়ে পড়েন যে এরকম সমস্যা হচ্ছে। যদিও বা এই অবয়বটা ওই রকম কোনো ক্ষতি করেনি, তবে এই রকম ঘটনা 2বার ঘটেছিল। এই ঘটনার প্রেক্ষাপটে ফাহাদ ভাই আরও একটি বিষয় জানিয়েছেন যে ওনারা যেই বাসায় থাকেন সেই বাসার পাশাপাশি আর একটা বাড়ি রয়েছে। ওই বাড়িতে কয়েকটা ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটগুলোতে নাকি কোনো ভাড়াটিয়াই 2 মাসের উপরে টিকতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে, এরপর বাসা ছেড়ে দিয়ে চলে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় 2 মাসের অ্যাডভান্স দিয়েছে। এই অ্যাডভান্স দিয়েছে বলেই হয়তোবা দায় ঠেকে মানুষ থাকে, কারণ বাসাটা খুঁজতেও তো সময় লাগবে, ছাড়তেও সময় লাগবে। একটা বাসায় ওঠার পর কিন্তু হুট করেই নতুন আরও ভালো একটা বাসা খুঁজে পাওয়া যায় না। বাসায় উঠতেও যেমন খরচ, নামতেও কিন্তু খরচ আছে। নামার সময় অনেক ধরনের কস্টিং আছে, পিকআপের ভাড়া, লেবার কস্ট, এরকম অনেক ধরনের খরচ কিন্তু রয়েছে। তাই চাইলেই কিন্তু বাসা চেঞ্জ করা যায় না, বিশেষ করে ফ্যামিলি বাসা। ব্যাচেলার বাসা হলে অনেকটা সহজ হয়, কিন্তু ফ্যামিলি বাসায় বিষয়টা এতটা সহজ না। এই 2 মাস পর পরই ওই বাসার ফ্ল্যাটগুলোর ভাড়াটিয়া চেঞ্জ হয়ে যায়। বর্তমানে নাকি ওনার এক বোন, সে ওই বিল্ডিংয়েরই একটা ফ্ল্যাটে আছে, সে বর্তমানে বেশ কিছু প্রবলেম ফেস করছে। ফাহাদ ভাই জানিয়েছেন যে উনি পরবর্তীতে ওই বাড়ির ঘটনাগুলো সংগ্রহ করে আমাদেরকে দেবার চেষ্টা করবেন। আশা করছি ফাহাদ ভাইয়ের কাছ থেকে আরও অনেক নতুন নতুন ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। ধন্যবাদ জানাচ্ছি ফাহাদ ভাইকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে। আপনাদের দুজনকেই অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন, বা পরবর্তীতে যারা আবার এই এপিসোডটি ইনশাল্লাহ শুনবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে সোমবার হরর নাইটের নতুন আরও একটি আয়োজন নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফরান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।